मैं सबसे पहले एक बात इस सदन में जिम्मेदारी के साथ बताना चाहता हूं, 21 मार्च 2026 को इस देश से नक्सलवाद समाप्त। और मैं जो बोल रहा हूं इसके पीछे नरेंद्र मोदी सरकार के 10 साल का परिश्रम, बारीक आयोजन, इनकी विकास की भूख संतोषने के लिए किए गए प्लानिंग और पैसों का आवंटन है। और सुरक्षा ग्रिड को एक भी जगह गैप न रह जाए इस तरह से हमने पुख्ता किया है। অমিত শাহ নির্দিষ্টভাবে শুনলেন যে কথাগুলো বললেন, 21শে মার্চ 2026-এর আগে মাওবাদ মুক্ত। আমি একদম যেহেতু বাসুদা শুভমের থেকে সিনিয়র, আমি বাসুদার কাছেই এসে বলছি, পসিবল না ইম্পসিবল না আপনাদের জন্য ত্রাসের কারণ? এখন ঘটনা হচ্ছে অমিত শাহ গোটা ভারতবর্ষের মানুষের কাছেই সন্ত্রাসের কারণ আর কি। তো সেই জায়গায় সন্ত্রাসের কারণ অবশ্যই, এবং যে প্রবল সন্ত্রাস তৈরি করছে ভারত সরকার, ভারত রাষ্ট্র, তার বিরুদ্ধে মানুষ গণতান্ত্রিক উপায়ে বিভিন্ন ফর্মে সে লড়াই করবে। এবং বিষয় হচ্ছে ওরকম করে কোনো দর্শনকে মাওবাদ বিষয়টা এআইকেএস মানুক বা না মানুক, মাওবাদ বিষয়টা একটা দার্শনিক সন্দর্ভ এবং সেই দার্শনিক সন্দর্ভ তার মতো করে সেটা প্রিভেল করবে। অত সহজে সেটাকে তো মুছে ফেলা যায় না। এবং মাওবাদ, আজকে এই যে মাওবাদ ঘটছে বা মাওবাদীরা আসছেন, এই মাওবাদীরা আসছেন কেন? দেশে দারিদ্র, ক্ষুধা সূচকে আজকে ভারতবর্ষের অবস্থান কোথায়? তো দেশে দারিদ্র থাকবে, ক্ষুধা থাকবে, মানুষের ওপর অত্যাচার থাকবে, জল জঙ্গল জমির যে প্রাকৃতিক সম্পদ সেটা কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার জন্য যে 1 বছরের যে টার্গেট ফিক্স করেছেন অমিত শাহ, তো সেই জায়গায় কর্পোরেটদের আগ্রাসন থাকবে মূল নিবাসী মানুষের বিরুদ্ধে, জনজাতির মানুষের বিরুদ্ধে, তার বিরুদ্ধে, এবং সেটাকে মাওবাদ, মাওবাদী ইত্যাদি বলে এই জনজাতির মানুষকে হত্যা করার একটা লাইসেন্স তারা নিজেদেরকে নিয়ে নিচ্ছে। এবং এটাকে মাওবাদীদের ব্যাপার নয়, বিষয়টা হচ্ছে জল জঙ্গল জমিটা কর্পোরেটের হাতে তুলে দেওয়াটা বিষয়। আমার প্রশ্ন হচ্ছে মাওবাদীদের বিষয়টা মাওবাদীদের নয় বা মাওবাদের নয়, বিষয়টা হচ্ছে ভারতের জনগণের বিরুদ্ধে, অর্থাৎ ভারতীয় দেশের বিরুদ্ধে ভারতীয় রাষ্ট্র লড়াইয়ে নেমেছে। দেশ মানুষকে নিয়ে তৈরি হয়, দেশটা জনগণকে নিয়ে, যে মূল নিবাসী জনগণ, যে আদিবাসী জনগণ, যে জনজাতির মানুষ, তারা তৈরি করেছে এবং সেইটা করে তারা কর্পোরেটের হাতে ভারতবর্ষের প্রাকৃতিক সম্পদটা তুলে দিতে চায়। তার জন্য তার একটা প্রিটেক্সট দরকার, তার জন্য তার একটা এক্সকিউজ দরকার, এবং সেইটা হচ্ছে এই মাওবাদ, মাওবাদী ইত্যাদি, এগুলো সব এক্সকিউজ আর কিচ্ছু না। আমাকে এখনো আমি বুঝলাম না, মানে আপনারা কি মাওবাদীদের পক্ষে? বামপন্থী বলে তথাকথিত যে নেতারা, তারা কি মাওবাদীদের পক্ষে নাকি? এটা মাওবাদীদের পক্ষে বিপক্ষের ব্যাপার না, একটা তো সাইড নিতে হবে। মানে আমেরিকায় যখন যুদ্ধ হয়েছিল, which side are you on? মাই ওয়ে অর হাইওয়ে? না না, মাই ওয়ে অর হাই, ওই যে সমস্যাটা হচ্ছে সেই জায়গায়। বিষয় হচ্ছে যেমন আজকে আমরা এআইকেএস থেকে আমরা কখনোই মনে করি না যে মাওবাদ শব্দটাই হতে পারে, এটা আমরা স্বীকারই করি না। কিন্তু এখন কিছু কিছু মানুষ আছেন তারা স্বীকার করেন, এবং কেরল হাইকোর্ট একটা সময় ঘোষণা অবধি করে দিয়েছিল যে কেউ যদি মনে করেন যে মাওবাদ নামক দার্শনিক সন্দর্ভটি তারা ফলো করবেন, তারা সেটা মানবেন, তাহলে সেই মানা থেকে দেশের জনগণকে কেউ আটকাতে পারে না। একটা দার্শনিক সন্দর্ভ, আপনি যেমন হিন্দুত্ববাদকে একেবারে মনে প্রাণে গ্রহণ করেছেন, এবং আমার তো মাঝে মাঝে জানতে ইচ্ছা করে মানে একেবারে বামপন্থী অতীত থেকে হাতে তাগা বেঁধে কেমন লাগে, মানে এই যে ট্রানজিশনটা, এই ট্রানজিশনটাও তো একটা ট্রানজিশন। হ্যাঁ অবশ্যই তো এই যে ট্রানজিশনটা কখন সবচেয়ে বেশি উগ্রভাবে ফুটে উঠলো বলুন তো? তবে থেকে দেখলাম যে বামপন্থীদের একটা হিন্দুত্ববাদের বিরুদ্ধে একটা অদ্ভুতভাবে একটা ন্যারেটিভ সেট করতে হবে, কেউ যেন বলে দিচ্ছে না। তার মানে আমার ঠিক সেই জায়গা থেকেই আমার দ্বিতীয় প্রশ্নটা করছিলাম আমি, যে আপনারা চাইলেই কিন্তু অনেক কিছু করতে পারেন। আপনারা দুর্গাপুজোয় আপনারা বই বিক্রি করেন, আপনারা অংশ হন, শারদোৎসব বলেন, তা আপনারা রামনবমীতে কেন এই কাজগুলো করছেন না?
আপনারা তো রামনবমীর মিছিল না হয় অর্গানাইজ করলেন না, আপনারা রামনবমীর মিছিল যারা অর্গানাইজ করছে তাদেরকে একটু খাবার খিচুড়ি এই সমস্ত কিছু তো আপনাদের ক্যাডার যারা তারা দিতেই পারেন। মানে রামে কি ভয় আপনাদের? মানে আপনি তো দেখা যাচ্ছে মোটামুটি ভাবে গোদারের সিনেমা বানিয়ে ফেলছেন, মানে লেফট ইউনিটি, মার্কস, মাও থেকে আবার ফট করে রামনবমী, মানে অসাধারণ জাম্পকাট। না না, কি মাদুলিবাদের কোনো মানে কোনো দ্বিমত আছে? মানে মাদুলিবাদের খানিকটা আছে আর কি। এবং না সেটা মানে যে নগর সংকীর্তন করছে সে গণশক্তি পত্রিকাটা বা কালান্তরটা সে বিক্রি করতে পারবে না, বা সে পড়তে পারবে না। সঙ্গে ঠিক মাদুলির সম্পর্ক নেই, তবে নগর সংকীর্তনের সঙ্গে মজাটা হচ্ছে ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠানে যাওয়ার সম্পর্ক, সেটার কিন্তু নগর কীর্তনের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে যার নেতৃত্বে শুরু হলো, মানে আলাউদ্দিন হোসেন শাহর আমলে তো এগুলো শুরু হলো, মানে চৈতন্যদেবের হাত ধরে। এবং এই যে চৈতন্যদেবের কোনো ভূমিকা নেই, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা ব্যাপার দেখা গেছে ইসলামের প্রভাবটা কিভাবে এসছে। এবং আর আপনাকে বলে দিই, মানে আমি বর্তমানে একটা মহাভারত নিয়ে কাজ করতে গিয়ে সেখানে দেখা যাচ্ছে যে একজন লিখছেন হুসেন শাহ সম্পর্কে, বলছেন যে হুসেন শাহ হচ্ছেন কৃষ্ণের অবতার। আমাদের বাংলার সংস্কৃতিটা এইখানে, যেখানে আমরা কোনোভাবে এই যে ধর্মীয় ভেদাভেদগুলো আমরা করি না, কিন্তু আজকে অমিত শাহ এবং তার যে মিডিয়া সেল হিসেবে আপনারা কাজ করছেন, সেখানে আপনারা এই ধর্মীয় ভেদাভেদটা তৈরি করছেন, আপনারা কিন্তু আমাদের রাজ্যের সেকুলার ফ্যাব্রিকটাকে ভেঙে কিন্তু আপনারা তারাপীঠে গেলে কোনো কমরেড আপনাদের আপত্তি হয়, সেই যদি হজ করতে যায় বা সেই যদি তার ধর্মীয় বিশ্বাসে আজীবন বাঁচতে চায়, যেরকম প্রয়াত হরকিষণ সিং সুরজিৎ, আমি অত্যন্ত সম্মানের সাথে বলছি যে উনি তো সারা জীবন নিজের ধর্মকে আগলে রেখে বেঁচেছেন। আপনি প্রয়াত হরকিষণ সিং সুরজিতের দেখুন, প্রয়াত হরকিষণ সিং সুরজিৎ একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। তার রাজনৈতিক দলের বিষয় সম্পর্কে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি তিনি মাথায় একটা পাগড়ি রাখতেন। না সবটাই ব্যবহার করতেন, শিখ সম্প্রদায়ের যে জিনিস তার প্রত্যেকটাই উনি ব্যবহার করতেন। একটা জিনিস আমার কারা কৃপান সবটাই, আপনি একটা, আমার মনে হয় যে কারা কৃপান আমি কখনো দেখিনি, হাতেও করা কখনো দেখিনি। দেখবেন আপনি তো সাথে থাকে না, কৃপানটা তো অন্ততপক্ষে ঝোলানো থাকে, কৃপানটা দেখিনি, হাতে করাটাও দেখিনি, মাথায় পাগড়িটা দেখেছি আমি। হ্যাঁ, পাগড়িটা দেখেছি। এবং পাগড়িটা এটা মোটামুটিভাবে একজন শিখ ধর্মাবলম্বী পাগড়িটা পরেন, তার যে কেশ, মানে পঞ্চকয়ের যে কেশ, সেই কেশটাকে ঢেকে রাখার জন্য, সেটাকে রক্ষা করার জন্য পরেন। এবং ঘটনা হচ্ছে তিনি সেটা পরতেন। এবং এটাও মনে রাখা দরকার যে এটা কিন্তু এসেনশিয়ালি যখন এটা তৈরি হয়েছিল, মূলত একটা মিলিটারি ডক্ট্রিন হিসাবে এটা তৈরি হয়, একটা যুদ্ধের এক্সারসাইজের কারণে তৈরি হয়েছিল। যারা নিপীড়ক বা যারা পীড়ক, সেই পীড়কদের বিরুদ্ধে লড়াই করার জন্য গুরু গোবিন্দ সিং এটা তৈরি করেন। এবং আমি বলবো যে আপনি বরং একটা কাজ করতে পারেন, আমাদের দেশে তো লিবারেশন থিওলজির সেরকম ব্যাপার স্যাপার খুব একটা নেই, আপনি পারলে ওর একটা বিখ্যাত বই আছে, অ্যাকচুয়ালি চিঠি, জাফরনামা, উর্দু ভাষায় লেখা কিন্তু, অবশ্যই জাফরনামা। আমি উর্দু পড়তে পারি না, কিন্তু তার ট্রান্সলেটেড ভার্সন আমি পড়বো। কিন্তু আমি আপনাকে এই প্রশ্নটাও করবো আমি সুমনের কাছে যাওয়ার আগে, যে আপনি এই যে যুদ্ধ বা নিজেকে প্রতিহত করার যে জায়গাগুলোর সাথে বললেন শিখ সম্প্রদায়ের, অবশ্যই মানে সে কারণেই অরঙ্গজেবের বিরুদ্ধে এত লড়াই হচ্ছে সারা ভারতবর্ষে। কেন আমরা অরঙ্গজেবকে নিয়ে এত হ্যাংলামি করবো? গুরু গোবিন্দ সিংকে নিয়েই হ্যাংলামি করবো। কিন্তু শাসক ছিলেন, শাসকের বিরুদ্ধে তখন লড়েছিলেন, বহিরাগত নয়, তারা দেশেরই মানুষ ছিলেন। এবং অরঙ্গজেব দেশের মানুষ ছিলেন। অরঙ্গজেব কোথায় থাকতেন? কাঁচরাপাড়ায় থাকতেন না, কাঁচরাপাড়ায় না থাকলেও দেশের মানুষ থাকতেন। উনি এখন মোগলরা দেশের মানুষ, মোগলরা 100বার সাম্বাজিরা বর্গী। না, বিষয়টা হচ্ছে যে সাম্ভাজিকে চমৎকার যুক্তি বানাচ্ছেন আর কি, সেই ক্ষেত্রে সাম্ভাজি কিন্তু একেবারে আপনাদের পক্ষের যারা সব লোকজন না, মানে আপনাদের মানে একজন মানে গডফাদার যাকে বলা যেতে পারে, ধরো এক সাভারকার সাম্ভাজি সম্পর্কে বলেছেন যে ও একটা মাতাল লম্পট বদমাইশ লোক ছিল। এই ডিটেইলগুলো আপনারা খুব মাইনিউটলি ফলো করেন, কিন্তু যদুনাথ সরকার যা যা লিখেছে সেগুলো আপনারা মাঝে মধ্যে একটা করে গডফাদার খোঁজেন। না, এবার একটা বিষয় হচ্ছে এটা গডফাদার খোঁজার বিষয় না। আমাকে একটা কথা, আমি যে কারণে আমি আপনি যখন গডফাদার তৈরি করবেন, তখন স্বাভাবিকভাবেই তার একটা প্রতিসন্দর্ভ, একটা অ্যান্টিথিসিস। কিন্তু আমাকে একটা কথা বলুন, আপনি যেভাবে বললেন যুদ্ধের, মানে আপনি গৌরবান্বিত করলেন যে কৃপান কারা এই সমস্ত কিছু, বাংলা বা ভারতের বেশিরভাগ মানুষই তো তাই করছে। শস্ত্র মিছিল কেন হবে না রামনবমীতে? এটা তো আমাদের হিন্দুদেরকে
যে শস্ত্রগুলো তুলে দেওয়া, মা কালী থেকে শুরু করে মা দুর্গা থেকে শুরু করে শ্রীরাম, তাদের হাতে যে শস্ত্র ছিল সেটাই তো আমাদেরকে আরো বেশি করে এক করে রাখবে। এটাতে আপনারও সমস্যা কোথায়? বা শুভবাবু, সবচেয়ে দুঃখের বিষয়টা কি জানেন তো, সেটা হচ্ছে বাংলায় এসে বাংলা সংস্কৃতি সম্পর্কে যদি একটুও না জানা যায় খুব প্রবলেম। বাংলার এখানে কতগুলো রাম মন্দির আছে জানেন নিশ্চয়ই? প্রচুর আছে, প্রচুর আছে তো, প্রচুর। যাই হোক, নদিয়া জেলায় রাম মন্দিরের একটা অন্যতম জায়গা হচ্ছে নদিয়া জেলা, কৃত্তিবাস ওঝা। তো এই রাম মন্দিরের আপনি যদি চলে যান মাটিয়াড়িতে, যদি যান, দুটি মাটিয়াড়ি আছে মানে নদিয়া জেলাতে, যার মধ্যে একটি একসময় নদিয়ার রাজধানী ছিল, আরেকটি মাটিয়াড়ি অখ্যাত মাটিয়াড়ি। সেই অখ্যাত মাটিয়াড়িতে একটি রাম মন্দির আছে। সেখানে গিয়ে রামের রূপটি দেখে আসবেন তো, তার হাতে কোনো অস্ত্র নেই দীর্ঘদিন আগে, এবং তাদের একটি রামায়ণ অব্দি আছে, এবং সেখানে রাম যে কাঁদছেন সেই কান্নার যে বর্ণনা দেয়া আছে, সীতার জন্য তার যে ব্যাকুলতা প্রকৃতির সঙ্গে মিলিয়ে মিলিয়ে সেই নিয়ে আলোচনা আছে। এবং গিয়ে আপনি বঙ্গীয় সাহিত্য, বাংলার রামটা সেই রকম, বাংলার রাম এটা কি আলাদা করে বললো পরিষদে? আমি তো ইনফ্যাক্ট এটাও জানি, যেটা আমি কথা হোকে আজকেই যে কথা হোকে এই অংশে বিস্তারিত আলোচনা হবে, শুভম সেখানে রয়েছে, যে নির্দিষ্টভাবে নির্বংশ করে দেওয়ার কথা বলা হচ্ছে রাবণকে। তো মানে আমি বুঝতে পারছি যে আপনাদের, আমি এইটাই জানার চেষ্টা করছিলাম কম্পালশনটা কি, সমস্যাটা কম্পালশন একটা আছে। কম্পালশন হচ্ছে রামকে নিয়ে বেশি কিছু বললে আপনারাও, বাংলার রামকে তুলে আনা, বিজেপি যে অদ্ভুত একটা রাম নামক একটা অদ্ভুত বস্তুকে তুলে আনছে, তার বিপরীতে বাংলার যে রাম, যে শান্তিকামী রাম, বিজেপি যেমন অশোক, মানে আমাদের যে অশোক স্তম্ভের সিংহগুলোকে, সেখানে কি ছিল? সেখানে ছিল সাক্ষ্য সিংহের যে স্নিগ্ধতা, সেই স্নিগ্ধতা নিয়ে সেটাকে দাঁড়িয়ে একটা অদ্ভুত একটা হিংস্র প্রকৃতির, এটার সাথে দর্শনের বিষয়। এটা বিজেপির লোকেরা তো দর্শনটা বোঝে না, ঠিক বিজেপির লোকেরা দর্শন বোঝে না, কেউ কিছু বোঝে না। যদি অন্ততপক্ষে গর্ভবতী মায়ের পেট চিরে তার ভ্রূণ বের করে আনা, গুজরাটের দাঙ্গায় আপনার মোদি করেছিলেন, আপনাদের গুজরাটের দাঙ্গায় যা করা হয়েছিল, সেই সংস্কৃতিতে আপনারা রামকে এঁচে নিতে চান, তো সেইটা হচ্ছে মূল সমস্যার জায়গা। আমরা বাংলার রামকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, এবং আমার ভালো লাগছে ভেবে যে এখনো আমাদের এখানে এশিয়াটিক সোসাইটিটা, অবশ্য যা অবস্থা আপনারা করেছেন, এটা হয়তো কদিন পর সেই পুঁথিগুলো জ্বালিয়ে দেবেন, কিন্তু বঙ্গীয় সাহিত্য পরিষদটা এখনো আছে, এবং সেই পরিষদে বাংলা রামায়ণের পুঁথিগুলো এখনো ইনট্যাক্ট আছে, সেখানে বাংলা রামের মূল চরিত্রটা পাওয়া যায়। বেশ, আমি জানি না আপনি এশিয়াটিক সোসাইটিও ভারতবর্ষ জ্বালিয়ে দেবে, কিন্তু বাংলাদেশে ইউনুসের কোনো দোষ আপনারা দেখতে পারবেন না। যাই হোক, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।